আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংবাদে। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাসনিমা হোসেন এবং আমি শরাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। করোনার ভুয়া রিপোর্ট দেয়ায় রিজেন্ট হাসপাতালে সিলগালা। আবার যখন 14 দিন পর বা 15 দিন পর সেকেন্ড টেস্ট করাতে আসতো তখন আরো 1000 করে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,73,480টি। করোনায় প্রাণ হারালেন আরও 55 জন, মোট প্রাণহানি 2151। লকডাউন ভেঙে ওয়ারি থেকে বের হচ্ছেন অন্তত 350 মানুষ। বিভিন্ন অজুহাতের দ্বারা বাইরে যেতে চাচ্ছে, এখন ওই যে বলছে যে রোগীদের যেতে দেবে, এখন সবাই রোগী হয়ে গেছে। লঞ্চ দুর্ঘটনা এড়াতে 20 দফা সুপারিশ তদন্ত কমিটির। একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যেতে পারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। যাবে বিস্তারিত সংবাদে। করোনার ভুয়া পরীক্ষা এবং লাইসেন্স হালনাগাদ না থাকার সহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাওয়া যায় অনুমোদনবিহীন করোনা পরীক্ষা করার কিট, প্রস্তুত করা করোনা পরীক্ষার রিপোর্ট এবং কয়েক হাজার নমুনা। রিজেন্ট হাসপাতাল 10,000 নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান করে আসছিল রোগীদের। রিজেন্ট হাসপাতালের বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ার উত্তরার পরে মিরপুরের শাখাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ঘটনায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। এই ফেক রিপোর্টের মধ্যে যাদেরকে আবার পজিটিভ দিত, তো এই লোকজন তো বাসায় থাকতো এবং এই লোকজন আবার যখন 14 দিন পর বা 15 দিন পর সেকেন্ড টেস্ট করাতে আসতো তখন আরো 1000 করে। দর্শক, এই মুহূর্তে উত্তরায় রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। আমরা এখন যুক্ত হচ্ছি সরাসরি তার সঙ্গে। আরিফের সর্বশেষ র্যাবের ভ্রাম্যমাণ আদালত কি পদক্ষেপ নিয়েছেন তা আমাদের জানান। তসনিমা, ধন্যবাদ আপনাকে। তসনিমা, গতকাল থেকেই রিজেন্ট গ্রুপ অফ কোম্পানি এবং রিজেন্ট হাসপাতাল, এই দুটি হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে কিন্তু অভিযান চালিয়েছিলেন। অভিযানের বিষয়বস্তু হলো যে ভুয়া করোনা ভাইরাস টেস্টের ভুয়া রিপোর্ট সহ নানা অভিযোগ কিন্তু রিজেন্ট গ্রুপের বিপক্ষে আছে। সেক্ষেত্রে আজকে কিন্তু দুপুরের দিকে রিজেন্ট হাসপাতালে এবং এর পরেই রিজেন্ট গ্রুপ প্রধান কার্যালয়ে র্যাব অভিযান চালায় এবং সেখানে বিভিন্ন অভিযোগে কিন্তু হাসপাতাল এবং প্রধান কার্যালয় দুটি সিলগালা করে দেওয়া হয়। সেখানে র্যাবের ম্যাজিস্ট্রেট ছিলেন সরওয়ার আলম। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে করোনা টেস্টের বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করে কিন্তু তারা ভুয়া রিপোর্ট দিয়েছেন এবং এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে। এছাড়াও এই প্রতিষ্ঠানটির 2014 সাল থেকে লাইসেন্স ছিল না এই প্রতিষ্ঠানটি, সেই অভিযোগও তারা এখানে এনেছেন। এই সব অভিযোগ এবং পাশাপাশি আরও অনেকগুলো অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এমডি সহ 17 জনের বিপক্ষে মামলার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত হাসপাতালে এছাড়া এই প্রধান কার্যালয়ে কিন্তু এখনও প্রধান কার্যালয়ে কিন্তু আছেন র্যাবের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি এখনও যেটুকু সব বিষয় নিয়ে এখনও এই বিষয় নিয়ে যে বিষয়গুলো আছে মামলার প্রস্তুতি সহ অন্যান্য বিষয়, সেগুলো নিয়ে কিন্তু এখনও তিনি এখানে সেই প্রস্তুতিগুলো সারছেন এবং পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে দ্রুতই এই মামলাটি হবে এবং মামলার হলেই কিন্তু আমরা আসলে জানাতে পারবো কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তরা থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২,১৫১ জন। আর গত ২৪ ঘন্টায় নতুন করে ৩,০২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১,৬৮,৬৪৫ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে এবং শনাক্ত কমেছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,491টি এবং পরীক্ষা হয়েছে 13,173টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,73,480টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,953 জন এবং এ পর্যন্ত 78,102 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এবং এ পর্যন্ত 2,151 জন। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী মুবাল্লিক করিমের কাছে। তিনি জানাচ্ছেন দেশ বিদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি। ধন্যবাদ। সারা বিশ্বে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, এতে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু বাদ পড়ছে না করোনা ভাইরাসের যে সংক্রমণ তা থেকে। এসব অনেক জায়গাতে কিন্তু করোনা ভাইরাসে কী পরিমাণ সংক্রমণ হয়েছে তা কিন্তু জানা যাচ্ছে না। শুধুমাত্র সেসব জায়গাগুলোতে কিন্তু ঠিকমতো পরীক্ষা না করার কারণে কিন্তু জানা যাচ্ছে না যে কী পরিমাণ সেখানে সংক্রমণ রয়েছে। এখন পর্যন্ত দেশে মোট যে মৃত্যু হয়েছে তাতে দেখা গেছে কিন্তু 2,151 জনের মধ্যে 1,703 জন কিন্তু পুরুষ আর 448 জন নারী। এদের মধ্যে বয়স বিভাজনের যে হিসাবটা তা দেখা গেছে কিন্তু 940 জন বয়সে কিন্তু ছিল 60 বছরের ঊর্ধ্বে। এরপর 13 জন বয়স ছিল 10 বছরের নিচে। 11 থেকে 20 বছরের মধ্যে 25 জন মারা গেছেন। 21 থেকে 30 বছর মারা গেছেন 71 জন। 31 থেকে 40 বছরের মধ্যে 155 জন। 41 থেকে 50 বছরের মধ্যে মারা গেছেন 323 জন এবং 51 থেকে 60 বছরের মধ্যে কিন্তু 624 জন মারা গেছেন। এখন পর্যন্ত যদি আমরা একটু বিশ্লেষণের দিক দেখব, বিশ্লেষণে আমরা যেমনটা দেখছি যে আইডিসি যেমনটা দিয়েছে, সেখানে কিন্তু গত কদিনে কিন্তু আক্রান্তের সংখ্যাটা অনেকটা নেমে এসেছে। অনেকে বলছে হয়তো বা পরীক্ষা কম হওয়ার কারণে অনেকটা জানা যাচ্ছে না আক্রান্তের হার কি, কিন্তু মৃত্যুর চিত্র আমরা কিন্তু দেখছি অনেকটা বেশি। গত কয়েকদিন কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যায়, মৃত্যুর হারও কিন্তু বেড়েছে। এরপর সুস্থতার ক্ষেত্রেও কিন্তু দেখেছি সুস্থতাও বেড়েছে। তবে টেস্টের যে চিত্র সেটা কিন্তু অনেকটা নেমে এসেছে। আমরা দেখছি যে 7 জুলাই কিন্তু অনেকটা নিচে আজকে দিন পর্যন্ত নেমে এসেছে। এখন পর্যন্ত আমরা যদি দেখি অন্য চিত্রের মধ্যে রাজধানীর চিত্র যদি আমরা দেখি, রাজধানীতে মোট কিন্তু যে আক্রান্ত রয়েছে তার যে বিন্যাস, আক্রান্তের বিন্যাস থেকে আমরা দেখছি যে সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত রয়েছে রাজধানীর মধ্যে আক্রান্ত জায়গাগুলোর মধ্যে মিরপুর কিন্তু রয়েছে অবস্থান উপরে। মিরপুরে এখন মধ্যে আক্রান্ত 1415 জন, এরপরে উত্তরাতে 716 জন, মোহাম্মদপুরে 641 জন, মহাখালীতে 557 জন। যদি রাজধানীর বাইরে দেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে দেখি, জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি উপরে অবস্থান রয়েছে কিন্তু রাজধানী ঢাকাতে এখন মধ্যে আক্রান্ত কিন্তু সারিয়েছে প্রায় 26,335 জন। এরপরে অবস্থান রয়েছে চট্টগ্রামে 8,035, তারপর কিন্তু রয়েছে নারায়ণগঞ্জে অবস্থান, নারায়ণগঞ্জে 5323 জন আক্রান্ত, আর কুমিল্লাতে কিন্তু 3864 জন আক্রান্ত এখন পর্যন্ত রয়েছে। একটু যদি আমরা বলতে চাই দেশের বাইরের বিশ্বের যে চিত্র সেটাতে যেমনটা রয়েছে, এখন তো সারা বিশ্বে আক্রান্ত হচ্ছে কিন্তু 1,70,73,000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে কিন্তু 5,41,000-এর বেশি, আর সুস্থ হয়েছেন প্রায় 67,66,000 মানুষ। সবচেয়ে উপরে কিন্তু অবস্থা রয়েছে এখন পর্যন্ত আমরা ইউএসের যে অবস্থা দেখছি, মানে যুক্তরাষ্ট্রের অবস্থা দেখছি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আক্রান্ত এখন, সেখানে আক্রান্ত হচ্ছে 30,41,000, মৃত্যু হয়েছে 1,32,000-এর বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়েছে। তারপরে অবস্থান রয়েছে ব্রাজিলে কিন্তু গত কদিন ধরে সেখানে মৃত্যুর হারও যেমন বেড়েছে, আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে। এরপরে অবস্থান রয়েছে ভারতেও কিন্তু বেড়েছে মৃত্যুর হার, এবং আক্রান্ত কিন্তু গত কদিনে অন্যান্য দেশের চেয়ে কিন্তু সেখানে আক্রান্তের সংখ্যাটা অনেকটা বেশি। এরপর রাশিয়ার অবস্থান, তারপর কিন্তু রয়েছে পেরুর অবস্থান দেখছি, এবং চিলিকে ছাড়িয়ে কিন্তু অনেকটা বেশি নিচে রয়েছে যুক্তরাজ্যের কিন্তু অবস্থান। এখন পর্যন্ত কিন্তু যেসব দেশগুলোতে দ্বিতীয় দফায় লকডাউন করা হয়েছিল তার মধ্যে মেলবোর্নের কথা কিন্তু আসছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কিন্তু দ্বিতীয় দফায় আবারও লকডাউন করা হয়েছে। বলছে যে সেখানে কয়েকদিন ধরে কিন্তু আক্রান্তের সংখ্যাটা বেশি হওয়ার কারণে সেখানে কিন্তু লকডাউন করা হয়েছে। এদিকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়েছিল চীন, যারা বলছে যে তাদের শিক্ষা কার্যক্রমকে আবার চালু করার জন্য তারা এরই মধ্যে কিন্তু প্রবেশিকা যে পরীক্ষা, প্রায় 1,10,00,000 শিক্ষার্থীর যে প্রবেশিকা পরীক্ষা রয়েছে সেই কিন্তু পরীক্ষা তারা নেওয়া শুরু করেছে, এবং কার্যক্রম শুরু করেছে 1 মাসের মধ্যে। তারা বলছে যে 1 মাসের যে মাঝখানে যে ফাঁকাটা পড়েছিল, যে ক্লাস কার্যক্রম ছিল না, সেগুলো তারা আবার চালু করেছে। এদিকে ঢাকা থেকে যারা অভিবাসী, যারা করোনা ভাইরাসে ঢাকা থেকে যাওয়া অভিবাসী যারা ইতালি যাচ্ছিলেন, তাদের মধ্যে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার জন্য কিন্তু এর মধ্যে বাংলাদেশের সব ধরনের ফ্লাইট মোটামুটি 1 সপ্তাহের জন্য কিন্তু বাতিল করেছে ইতালি সরকার। তারা বলছেন যে পরবর্তী তারা হয়তো জানাবেন যে অচিরে তাদের ফ্লাইটটা আবার কবে চালু হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। মুবালিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশ বিদেশের করোনার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুবালিক করিম।
প্রতিদিন অন্তত 350 মানুষ বের হচ্ছেন লকডাউন হওয়া ওয়ারি থেকে। তবে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসা সেবা নিতে বের হচ্ছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে ভিন্ন কোনো কারণে লকডাউন এলাকায় ঢুকতে বা বের হওয়ার চেষ্টা করছেন তাদের আটকে দেয়া হচ্ছে। আর জানাচ্ছেন ড্যানি রং। ওয়ারি লকডাউনের চতুর্থ দিন। গত কয়েকদিনের তুলনায় এলাকায় কিছুটা কমেছে ঘর ছেড়ে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা। তবে নিজেদের সমস্যার কথা তুলে ধরে অনেকে এলাকা ছেড়ে বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু যৌক্তিক মনে না হলে বাধা দেওয়া হচ্ছে তাদের। চিকিৎসা সেবা যাদের প্রয়োজন তাদের জন্য আরও বেশি সহযোগিতার দরকার বলে মনে করেন এলাকাবাসী। যাদের জরুরি কাজ আছে প্রমাণপত্র সাপেক্ষে তাদেরকে বেরোতে দেবে, খবরে আমরা এটাই দেখছি। তাই প্রমাণপত্র কি, সেটা হলো কি আইডি কার্ড, আমি তো সাথে নিয়ে আসছি। সহযোগিতা পাচ্ছি, মাঝে মাঝে অনেক বিরক্ত করে অ্যাপয়েন্টমেন্ট চায়। আমি মোবাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি স্কয়ার হসপিটালে। মার্কেটে একটা গ্যাঞ্জাম হয়েছে, যার জন্য জরুরি ভিত্তিতে যাইতে হচ্ছে। স্বেচ্ছাসেবকরা জানান মিথ্যের আশ্রয় নিয়ে কেউ কেউ বের হতে চাইছেন, তবে তা প্রতিরোধ করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে তারা বাইরে যেতে চাচ্ছে। এখন ওই যে বলছে যে রুগীদের যেতে দেবে, এখন সবাই রুগী হয়ে গেছে। এইগুলো সব বেশিরভাগই রুগী দেখতে এসছে। পুরনো ঢাকার যত ব্যবসায়ীরা তারা এখানে বসবাস করে, এখানেই থাকে। সুতরাং এই এলাকায় লকডাউনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে, কার্যকরের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। এছাড়া কারো কারো দুর্ব্যবহারের শিকার হয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তা মেনে নিয়ে নিরাপত্তা নিশ্চিতের কাজটি করে যেতে। এগুলো মেনে আমাদের কাজ করতে হবে, কারণ তারাও একটা বিভিন্ন প্রয়োজন, হয়তো বা সত্যি মিথ্যা যাই ঘটুক, আমরা চেষ্টা চালাচ্ছি যাতে যতটা লকডাউন কার্যকর করা যায়। এলাকার ভিতর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা এড়াতে 20 দফা সুপারিশমালা জমা দিয়েছে তদন্ত কমিটি। শীঘ্রই সুপারিশমালা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত 29 জুন ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর 2 লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ML মর্নিং বার্ড নামে একটি লঞ্চ। এতে প্রাণ হারায় 34 জন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দায়ী ব্যক্তি সংস্থাকে শনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতেই ওই দিনই গঠন করা হয় 7 সদস্যের তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দিতে বলা হয় 7 দিনের মধ্যে। নির্দেশনা অনুযায়ী 20 দফা সুপারিশমালা দিয়ে মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, সদরঘাট হতে ভাটিতে 7 থেকে 8 কিলোমিটার এবং উজানে 3 থেকে 4 কিলোমিটার অংশে অলস বার্দিং উঠিয়ে দিতে হবে। আমাদের তদন্ত কমিটি তাদের তদন্তের মধ্যে এই 20টি সুপারিশ তারা দিয়েছেন। তারা প্রথমত যে সুপারিশটা করেছে সেটি হচ্ছে সদরঘাট হতে ভাটিতে 7-8 কিলোমিটার এবং উজানে 3-4 কিলোমিটার অংশে অলস বার্দিং উঠিয়ে দিতে হবে। এই অংশে পন্টুন ছাড়া নোঙর করা নৌযান রাখা যাবে না। এই অংশ হতে পর্যায়ক্রমে শিপইয়ার্ড ও ডকইয়ার্ড উঠিয়ে দিতে হবে। একই সাথে নৌ আইন অমান্যকারীদের শাস্তির মেয়াদ ও জরিমানার পরিমাণ যুগোপযোগী করে আইন সংশোধন এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের সুপারিশ করা হয়। সবার শেষে সুপারিশ হচ্ছে নৌ দুর্ঘটনা গবেষণার বিষয়ে একটি গবেষণা প্রতিষ্ঠা করা যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর অধিকতর তদন্তের স্বার্থে তদন্ত কমিটির দাখিলকৃত দুর্ঘটনার কারণ প্রকাশ না করলেও লঞ্চ 2টিতে ফিটনেসের কোনো ঘাটতি ছিল না বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এটা যেহেতু একটা আইনি তদন্ত চলছে, আইনি তদন্ত 17 তারিখে যেহেতু এটা উপস্থাপন করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে, সেই কারণে আমরা করছি না। তবে তদন্তের যে মতামত, সেই মতামতে সেটা আছে। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন খালিদ মাহমুদ চৌধুরী। যদি তদন্তের মধ্যে বেরিয়ে আসে এটা 302 ধারায় অন্তর্ভুক্ত করার মতো, ডেফিনেটলি সেটা 302 ধারাই হবে, যেন একটা আইনি বিচার পায় সেই ব্যবস্থাও হবে। পাশাপাশি যে সুপারিশগুলো দ্রুত যেগুলো সমাধান করার জন্য সেটা আমরা দ্রুত সমাধান করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
বিজিবির 1134 জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছিল তার মধ্যে 119 জনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ। আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। আদালত পৃথক রিটের শুনানি নিয়ে 119 জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত না খোলা পর্যন্ত স্থগিত করা হয়েছে। এবারে মাইটেক। ডিজিটাল মাধ্যমে দূর শিক্ষণের সাথে সম্পর্কিত এমন প্রযুক্তি পণ্যের বাজারেই শোরগোল বেশি, বিশেষত যেগুলোর দাম একটু কম সেগুলোই খুঁজছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত হয় এমন পণ্যগুলোর খোঁজ নিচ্ছেন অনেকেই। প্রযুক্তি পণ্যের বাজার নিয়ে সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই বলে তো পড়ালেখা বন্ধ থাকবে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, কোচিং, টিউশন চলছে ডিজিটাল মাধ্যমে। এতে প্রয়োজনের তালিকায় রয়েছে ল্যাপটপ, ওয়েবক্যাম আর হেডফোন। স্টুডেন্ট যাদের আগে ছিল বা এখন অনলাইনে ক্লাস করা লাগতেছে তারা পড়ানোর জন্য এখন বেশি সেল হচ্ছে আপনার হেডফোন, ব্লুটুথ আর হলো স্ট্যান্ড। খোঁজ চলছে এমন পণ্যের, তবে দাম একটু বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। এখন ওনারা যখন আমাদের কাছে বেশি ধরতেছে তখন আমাদেরও আর কি বেশি দামে সেল করতে হয়। যে হিসাবে প্রাইসটা বাড়ার কথা তুলনামূলক ওরকম বাড়ে নাই। দাম মোটামুটি রিজনেবল প্রাইসে। বাষ্পের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব, এমন চিন্তাতে বিভিন্ন গ্যাজেট উৎপাদনকারীরাও বাজারে ছেয়েছেন পোর্টেবল গ্যাজেট। দামও বেশ কম। বিভিন্ন কাস্টমার কিনছে, নাক দিয়ে ধোঁয়া এটা নিতে পারবেন আপনি, আবার রুমের পারফিউম দিয়ে এটা ইউজ করতে পারবেন। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎকারী 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শহীদুল্লাহ এবং তার স্ত্রী নিপা সুলতানা নূপুর। গোয়েন্দা পুলিশ জানায়, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড নামক একটি ব্রোকার হাউসের চেয়ারম্যান শহীদুল্লাহ 22,000 বিও অ্যাকাউন্টধারীর কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করে। পরে তাদের নোয়াখালী সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা বলে জানান গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আব্দুল বাতেন। বিনিয়োগকারীরা যখন দেখলো যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছে এবং তাদের কাছে কোনো মেসেজ যাচ্ছে না, তখন তারা অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছে। অফিসে যোগাযোগ করে দেখে যে অফিস তালা দেওয়া, এবং এখান থেকে এই শহীদুল্লাহ সহ পরিচালক, তার স্ত্রী এবং তার ভাই সবাই পালিয়ে গিয়েছে তাদের দেশের বাড়ি নোয়াখালী। সেই নোয়াখালী থেকে তাদেরকে গতকাল আমাদের ডিবির একটি টিম তাদেরকে গ্রেফতার করেছে। এবারে গ্রাম বাংলার খবর। বান্দরবানের সদর উপজেলায় জেএসএস এর 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে 6 জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 3 জন। সকালে উপজেলার বাগমারা এলাকায় গোলাগুলি হয়। নিহতরা সবাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের সদস্য। স্থানীয়রা জানায়, সকালে 7টার দিকে গোলাগুলি শুরু হয়। গুলিবিদ্ধ 3 জনকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর সেনা সদস্য ও পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। ঘটনা তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। গাজীপুরে খামারিরা আসন্ন ঈদে কোরবানির জন্য সুস্থ পশু সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। বৈশ্বিক করোনাকালে পরিস্থিতি বিবেচনায় এবার অনলাইনেও গরু বিক্রির ব্যবস্থা রেখেছে খামারিরা। কোনো খামারে ক্রেতাদের পশু পছন্দ করে কেনার ব্যবস্থাও রাখা হয়েছে। জয়দেবপুর প্রতিনিধি বাবুল আলমের প্রতিবেদন, জানাচ্ছেন শিউলি রোজা। গাজীপুরের 984 জন খামারি কোরবানি উপলক্ষে মোটা তাজাকরণের আওতায় প্রায় 5,000 গবাদি পশু প্রস্তুত করেছেন। বাজারে পশু সরবরাহের সংকটের আশঙ্কা করায় অনেক খামারি অনলাইনের মাধ্যমে পশু বিক্রির উদ্যোগ নিয়েছেন। ঈদ উল আজহা উপলক্ষে আমরা গরু মহিষ মোটা তাজা করতেছি। অন্য বছরের চেয়েও গরু খাবারের দাম অনেক বৃদ্ধি পেতেছি, তাও লাভের আশা আমরা গরু মোটা তাজা করতেছি। গরুর বাজার করোনার কারণে অনেকটাই কমে গেছে। কিছু গরু মোটা তাজাকরণ করেছি বিক্রি করার জন্য, এবার ঈদে তাও মনে করতে পারবো।
এবারে অনেকটা লসের দিকে আছি করোনার কারণে। এবং কোনো খামারে ক্রেতাদের জন্য থাকা খাওয়া ও গরু পছন্দ করে কেনার ব্যবস্থাও রাখা হয়েছে। অনলাইনে গরু কেনা বেচা করতেছি, যে কোনো গ্রাহক আমাদের এই করোনা পরিস্থিতিতে আমাদের এখানে এসে অনলাইনে দেখে আমাদের এখানে এসে গরু চয়েস করে নিতে পারবে। আর আমাদের এখানে থাকার সুবিধা আছে, ফ্যামিলি নিয়ে এসে এখান থেকে গরু চয়েস করে কিনে নিতে পারবে। গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সদর উপজেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে 4,618টি কোরবানির পশু সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কুরবানির হাট করা হয়, তো সেই ভেটেরিনারি মেডিকেলটা, আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম আছে তারা বিভিন্ন হাটে তারা তাদের দায়িত্ব পালন করবে। এবং এবার সরকারি প্রতিবদ্ধ বিষয় যে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে এবার কুরবানি হাট পরিচালনা করবে। এদিকে গাজীপুরে কোথায় কোথায় হাট বসবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। সদর প্রাণী সম্পদ বিভাগ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন পশুর হাটে স্বাস্থ্যবিধির বিষয়ে দায়িত্ব পালন করবে। শিউলি রোজা, মাই টিভি। মৌলভীবাজারে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল কাছারি জামে মসজিদের ইমাম কাজী মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় ওমেদা বেগমের আত্মার শান্তি কামনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় দেশের জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড জামে মসজিদুল কোব্বায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আফম কাউসার ইমরানের আয়োজনে মসজিদের খতিব মাওলানা আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, মসজিদের সভাপতি হাজি ফজলুল হক সহ মুসল্লিরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয়। দোয়ায় মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত এবং জান্নাত কামনা এবং বৈশ্বিক করোনা ভাইরাস থেকে মাই টিভির চেয়ারম্যান সহ সাংবাদিক ও দেশবাসীকে রক্ষা করতে আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। কুমিল্লার মেঘনা উপজেলায় ঔষধি গুণ সম্পন্ন তিলের ফলন কম হলেও দাম নিয়ে খুশি কৃষকরা। একদিকে পুষ্টিগুণ সমৃদ্ধ, অন্যদিকে লাভজনক হয় এই তিলের চাষে। যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনি এই তিল চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমিয়ে আনা সম্ভব। প্রতিনিধি জহুরুল ইসলাম জিলু রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ঔষধি গুণসম্পন্ন তিলের তেল হৃদরোগ, চর্মরোগ প্রতিরোধী ও চুলের যত্নে অতুলনীয়। তিলের চাষ বৃদ্ধি করে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। কুমিল্লার দাউদকান্দিতে ফলন লাভজনক হওয়ায় তিল চাষে আগ্রহ প্রকাশ করেছেন কৃষকরা। বপনের 90 দিনের মাথায় কৃষক ক্ষেত থেকে তিল ফসল কেটে ঘরে তুলছেন। আমরা এবার তিল করছি, তিলে অনেক লাভবান হয়েছি, তিলে ভালো দাম পাইছি। এবার 2 গানি তিল করছি, আগামীতে ইনশাল্লাহ বড় বেশি করে করবো। ভালো হয়েছিল বৃষ্টির জন্য, তিল ছড়ি করে তিল কিছু কাটার কিছুদিন আগে তিল মারা গেছে, মরে গেছে, অনেক ক্ষেত মরে গেছে, মরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিল চাষ করে কৃষক পাটের তুলনায় অন্তত দ্বিগুণ টাকা আয় করছেন বলে জানিয়েছেন কৃষকরা। ছিল কৃষি বিভাগের সার্বক্ষণিক তদারকি। মেঘনা থানায় আমাদের বারকুড়া গ্রামে অনেক তিল হয়েছে। এবছর আমি 5 কানি ক্ষেতের মতন করছি, আগামীতে আমি আশা আছে যে বাড়ায় করব। মেঘনার মাটি উর্বর, এখানে তিল চাষ খুব ভালো হয়, আমরা তিলে চাষ করে আমরা লাভবান হয়েছি। মেঘনা উপজেলা কৃষি অফিসার জানান, চলতি মৌসুমে কুমিল্লার মেঘনা উপজেলায় 465 হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। স্বল্প জীবনকাল সম্পন্ন তিল চাষ করে একই জমিতে বছরে 3টি ফসল উৎপাদন করা সম্ভব। অত্র মেঘনা উপজেলায় খরিফ এক মৌসুমে তিলের চাষাবাদ হয়। এবছর অত্র উপজেলায় 475 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। যিনি মানুষকে আবেগে ভাসিয়েছিলেন, কাঁদিয়েছিলেন গান গেয়ে, ক্যান্সারের করাল গ্রাসে সেই অ্যান্ড্রু কিশোরের জীবনের শেষ দিনগুলো ছিল কষ্টমাখা। আবেগে এই গায়ক আমৃত্যু মাটির মায়ায় জড়িয়েছিলেন রাজশাহীর সঙ্গেই। তার সন্তানরা অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর 15 জুলাই অ্যান্ড্রু কিশোরের শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। আমার সারা দেহ খেয়ে ঘুমাটি ৬৪ বছর বয়সে পৃথিবীকে চিরবিদায় জানান জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, যার গান এখনো মানুষের মুখে মুখে ফিরছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসা করাতে, কিন্তু এক পর্যায়ে সেখানকার চিকিৎসকরা হাল ছেড়ে দিলে গত 11 জুন ফিরে আসেন দেশে। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে রাজশাহীর মহিষবাতান এলাকার বোন ডাক্তার শিখা বিশ্বাস ও ভগ্নিপতি ডাক্তার প্যাট্রিক বিপুলের বাসায় ছিলেন এন্ড্রু কিশোর। তারা বুঝেছিলেন তার জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। এন্ড্রু কিশোরের শেষ দিনগুলো নিয়ে স্ত্রী লিপিকা এন্ড্রু রোববার রাতে স্বামীর ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন, এখন কিশোর কোনো কথা বলে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। লিপিকা আরও লিখেন, তিনি যেন কম কষ্ট পান এবং একটু শান্তিতে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারেন। আমরা সবাই আসবো এবং কাজ করবো এবং কাজ করে এখান থেকে ভালো কিছু কাজ হবে। সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের অনুমতি নিয়ে গত বছরের অক্টোবরে এক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে 11 জুন তার দেশে ফেরার কথা থাকলেও গত 10 জুন এক পরীক্ষায় তার শরীরে আবারও লিম্ফোমার অস্তিত্ব মিলে, ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। বাকি থেকে যায় জীবনের অনেক গল্প। মানুষ এলো গেল, 11 জুন রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরে রাজশাহীতে চলে যান এন্ড্রু কিশোর। জন্মস্থানেই চিরবিদায় নেন তিনি। স্বজনরা জানান, অস্ট্রেলিয়ায় থাকা তার সন্তানেরা দেশে ফিরলে এন্ড্রু কিশোরের শেষকৃত্য সম্পন্ন হবে। সে পর্যন্ত মরদেহ রাখা হবে হিমঘরে। এন্ড্রু কিশোর তার মৃত্যুর খবরটা আমরা নিশ্চয় ছিলাম, আমরা নিচতলায়, উনি 3 তলায় থাকেন এবং ওখান থেকে নেমে আসেন ওনার জামাই, ভাগ্নি জামাই এখানে আসেন। উনি আসে আমাদেরকে 7টায় জানান যে 6:55-তে মারা গেছে। তার যে পারলৌকিক ক্রিয়াদি সেগুলো একটু অপেক্ষা করতে হবে, কয়েকদিন পরে হবে। কারণটি হচ্ছে তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, তারা পথে রয়েছে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এর সঙ্গে শেষ করব সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনার ভুয়া রিপোর্ট দেয়ার রিজেন্ট হাসপাতাল সিলগালা। আবার যখন 14 দিন পর বা 15 দিন পর সেকেন্ড টেস্ট করাতে আসতো, তখন আরো 1000। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,73,480টি। করোনায় প্রাণ হারালেন আরও 55 জন, মোট প্রাণহানি 2151। লকডাউন ভেঙে ওয়ারি থেকে বের হচ্ছেন অন্তত 350 মানুষ। বিভিন্ন অজুহাতে তারা বাইরে যেতে চাচ্ছে, এখন ওই যে বলছে যে রোগীদের যেতে দেবে, এখন সবাই রোগী হয়ে গেছে। লঞ্চ দুর্ঘটনা এড়াতে 20 দফা সুপারিশ তদন্ত কমিটি। একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যেতে পারে। চীনা পণ্য বয়কটের আন্দোলন, ভারত জুড়ে 900 কোটি টাকার চুক্তি বাতিল করল হিরো সাইকেল। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।